হাই ফ্রেন্ডস, আমি ফারহান বাবু, ক্যাফ মুন্না। আজকে আমি আপনাদের সামনে এসেছি আমার জীবনে কিছু দুর্ঘটনার আলোচনা করবার জন্য। ফ্রেন্ডস, আমি রাজবাড়ি থেকে আসছি। রাজবাড়ি খানখানাপুর আমার গ্রাম। আমি ফার্স্ট যখন ঢাকা আসলাম তখন বুঝতে পারছিলাম না যে আমার জীবনে এমন বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমি একটা ছোট চাকরি করতাম, ডিজাইনারের চাকরি করতাম। তো ফার্স্ট ওইখানে চাকরি নেবার পরে চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দেবার পরে এক ফ্রেন্ডের সঙ্গে পরিচয় হলো, এখানকার স্থানীয়। সে আমাকে বললো যে, মুন্না, তুমি মিডিয়াতে কাজ করো, তুমি মিডিয়াতে কাজ করলে কিছু করতে পারবা। আমি তাৎক্ষণিকভাবে তাই কিছু বলতে পারলাম না। বললাম যে ঠিক আছে, আমি একটু চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করে আমি জানাবো কি করা যায়। তো বেশ কিছুদিন পরে আমি তাকে জানালাম যে আমি কাজ করব। আমাকে একটা অফার দিল যে, মুন্না, তুমি একটা নাটকে কাজ করতে পারো। নাটকটার নাম হচ্ছে রোমিও ক্লাব। ঝিলিক মাল্টিমিডিয়া থেকে নাটকটার কাজ করবে। তার ডিরেক্টর থাকবে হৃদয় খান, কেয়ার অফ আলাল। তো আমি আর কোন রকম কোনো অজুহাত বা কোনো প্রুফ না খুঁজে সরাসরি তাকে আমি বলে দিলাম, হ্যাঁ, আমি আমার ভাই, আমি কাজ করব, আপনি এটা কনফার্ম করেন আপনি। তো তখন আমাকে বললো যে, মুন্না, এখানে কাজ করতে গেলে ফার্স্ট টাইম তুমি ফার্স্ট হিরো হিসেবে কাজ করবা, হয়তো কিছু ডিমান্ড তোমাকে দিতে হবে। তো আমিও ভেবে দেখলাম, ফার্স্ট টাইম যখন কাজ করব তখন দিতে হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আমি দিব। কত দিতে হবে? 5,000। তো আমি ওইখানে অ্যাকসেপ্ট করলাম, হ্যাঁ, 5,000 দিব, আমাকে কাজ করার। শুটিং শুরু হয়ে গেল তার 7 দিন পর। ফার্স্ট শুটিং করলাম হচ্ছে বাগবাড়ি, জামকড়া বাগবাড়ি আর কি। তো এখানে প্রথম যেদিন আমি শর্টে গেলাম, আমি নিজে অনেক নার্ভাস হয়ে গেছিলাম, অনেক ইমোশনাল হয়ে পড়ছিলাম যে আমি কিভাবে কাজ করব। অনেক দর্শক শুটিং দেখতেছে, অনেক লোক। আমি ওইখানে একটু মানে ঘাবড়াই গেছিলাম যে আসলে। তো তারপরে দিন কাজ করলাম আলালের বাড়ি, হৃদয় ভাইয়ের বাড়িতেই। করবার পরে বেশ কিছুদিন পরে আর কি কাজটা রিলিজ হলো। তো এইভাবে করতে করতে আমি প্রায় 1.5 বছর 2 বছর একাডেমিতে কাজ করলাম। যখন দেখলাম যে এখানে কাজ করলে শুধু এইভাবে করে যেতে হবে, এখানে কোনো ক্লু নেই যে আমি কিছু করতে পারবো, তখন আমি সরাসরি বাংলাদেশ চলচ্চিত্র এফডিসি তে যাওয়া আসা শুরু করলাম। সেখানে আমার রিলেটিভ অনেকে ছিল। তো আরেকটা মানুষের মাধ্যমে আর কি, সানি ভাই, ওনার মাধ্যমে আমি ওখানে যাওয়া আসা করতাম। তো হঠাৎ করে চাষী নজরুল ইসলামের যে ডিরেক্টর, আমাদের তারেক সরকার, তার সঙ্গে আমার একটা রিলেশন হইলো। সে আমাকে বলল, তুমি কাজ করো, আমি দেখব। তো বদিল আলম খোকন স্যারের যে হিরো দ্য সুপারস্টার সাকিব ভাইয়ের এই সিনেমাতে রানিং শুটিং কাজ করতেছিলাম। তো 5 দিন ওইটাতে কাজ করছি। 5 দিন কাজ করবার পরে আমি মোটামুটি নিজের যা যা করবার প্রয়োজন ছিল সবই করলাম, সবই করছি। করে এমন একটা ফিউচার তৈরি করছিলাম যে আমি আজকে আমার অনেক 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 ডেভেলপ হওয়ার কথা ছিল। বাট একটা একটা অ্যাক্সিডেন্টের কারণে আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে গেছে। আমি
হেলথ হয়ে গেছি। তো এখনো আমি আশাবাদী তাও একটা কাজ করতে পারবো। 5টা দিন শুটিং করার পর যখন আমি ঢাকা থেকে চলে আসলাম, চলে আসার পরে হঠাৎ একদিন আমাকে ফোন করলো এফডিসি থেকে যে মুন্না তুমি এখন এফডিসি তে চলে আসো। আমি বললাম জি স্যার কিসের জন্য আসতে হবে, কোনো পোশাক নিয়ে আসতে হবে? বলো না পোশাক আনতে হবে না, তুমি ফর্মালি চলে আসো। তা গেলাম আমি গেলাম এফডিসিতে। যাবার পর আমাকে বললো তোমার ফটো সেশন করা আছে? তো বললাম জি স্যার আছে। তো আমাকে বললো ঠিক আছে তুমি তোমাকে কয়েক কপি ছবি দাও। না না এটা বলতেছে হচ্ছে না খোকন সাহেব, খোকন সাহেব বদিউল আলম খোকন সাহেব বলতেছে। তো আমি ছবি নিয়ে গেছিলাম, আমি ভাবতেছিলাম হয়তো বা আমার কোনো কাজের জন্য আমাকে ডাকছেন। তো এই জন্য আমি ছবিগুলা ফটো সেশন করা ছবিগুলো আমি নিয়ে গিয়েছিলাম সঙ্গে 4 কপি। তো যাবার পরে আমাকে বললো মুন্না তুমি তো কাজ করবা, আমার ফিল্মে কাজ করবা, তুমি নেক্সট উইকে তুমি সেকেন্ড হিরো হিসেবে কাজ করবা বাপ্পির বিপরীতে। তো তোমাকে এখানে কোনো ডিমান্ড করতে হবে না, জাস্ট শুধু তুমি 30,000 টাকা তোমার ডেস্ক খরচের জন্য অ্যারেঞ্জ করে রাখবা। আর পাসপোর্ট করতে হবে তোমার, বাইরে কাজ আছে বাইরে যেতে হবে, পাসপোর্ট করতে হবে। যাকে সেই করে আমাকে বললো আর কি। তো আমি অনেক খুশি, অনেক উন্মাদ হয়েছিলাম যে এমন একটা কিছু করব, মানে কি বলবো, এত খুশি লাগতেছিল যে আমার ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম। 14 বছর আমি এটার পিছে দৌড়াইতে 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 একটা কুল কিনারে খুঁজে পাইলাম। আমি যে কত খুশি হয়েছিলাম আমি ছাড়া আর পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো তার 2 দিন পরেই আমার যে কোনো একটা সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। হয়তোবা অনেকেই জানেন আশুলিয়া বেড়িবাঁধ থেকে একটা বাস, ছোট মিনি বাস ব্রেক ফেল করে পানির ভিতর পড়ে গিয়েছিল। তো সেই গাড়িটাতে আমি ছিলাম, আরো 4-5 জন ওখানে মারা গেছেন। ফার্স্ট টাইম আমাকে ডেড হিসাবে ফেলে রাখছিলেন। আমার মাথায় প্রচন্ড আঘাত লাগছিল, আমার মুখের যে চাপার পাটিটা ভেঙে গেছিল, কথা বলতে পারতাম না আমি, হাতটা ভেঙে গেছিল। আমার শুধু মনে আছে যে আমি আশুলিয়া পর্যন্ত আছি, তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। 4 দিন পর যখন আমার সেন্স ফিরে আসছে হসপিটালে, আইসিইউ হসপিটালে যখন সেন্স ফিরে আসছে, তখন আমি দেখলাম যে আমার মানে পাউটা ঝুলানো, হাতটা বাঁধা, উপরের দিকে ঝোলানো, আবার প্রস্রাব লাইনে নল দেয়া, আমার মাথাটা ব্যান্ডেজ করা। আমি হসপিটালে একটা বেডে মাথার দিকে তাকায় দেখলাম যে আমার নিঃশ্বাস যাচ্ছে আর আসতেছে। আমার শ্বাসরোধকের জন্য একটা আইসিইউতে কম্পিউটার বসায় রাখছে। ফিজিক্যালি আমি নিজে নিজেকে তখন ঠিক রাখতে পারতেছিলাম না। আমি কোথায়, আমি আমার এখানে থাকার কথা ছিল না তো। আমার লাইফে বড় ধরনের একটা কাজ যে আমি 14 বছর পরে পাইছিলাম।
ভাবতে পারতেছিলাম না যে আমি সত্যি সত্যি কোনো হসপিটালের বেডে শুয়ে আছি, জীবনের সঙ্গে যুদ্ধ লড়তেছি আমি। আমার আমার জীবনটা এমন হয়ে গেছে কিসের জন্য আমি। নার্স আসছে, তখন নার্সকে জিজ্ঞেস করলাম যে আপু আমি এখানে কিসের জন্য। তো বলতেছে মুন্না ভাই আপনি তো অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, আপনার তো অনেক ব্লাড শোষণ হয়েছে, আপনার তো সিরিয়াস অবস্থা, আপনি তেমন কথা বলতে তো পারতেছি, আমি তো এখন কি বলবো, আমি এখানে তো আমার থাকার কথা না, আমি তো আবার কয়দিন পর শুটিং আছে, আমি সিঙ্গাপুরে যাব, আমি এইখানে কেন, আমার কি হয়েছে, আমি আমার এখানে কি সুযোগ নিয়ে আসছে, আমি এখানে কেন। তবে কখনো ভাবতেও পারিনি যে আমার লাইফটা এমন হয়ে যাবে, আমি কেন এমন হলো। যখন আমার মাথায় সেলাই করে না, তখন আমার সেন্স ছিল, আমাকে বলতেছে যে চুপ করেন চুপ করেন চুপ করেন, ডক্টর বলতেছে, আর চার পাঁচটা নার্স চারপাশে, মানে এমন অবস্থা, সবাই কান্না করতেছে আমাকে দেখে, আমি বলতে পারতেছি না আমি